বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, যে আমি বরিশালের ভাষাই বলি, লতার লগে লতা বাজছে, এক লতায় টান লাগছে আর এক লতায় ব্যথা পাইছে। তো আমি এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া নিয়ে কথা কালকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে একটু অপেক্ষা করি, কারণ মানে আমি কথাটা বলার পারফেক্ট টাইম খুঁজছিলাম, যে কখন আসলে সেই মধুর সময়টা হবে যখন কথাটা বলার একদম পরিপূর্ণ টাইম হবে। আমি মনে করি এখনো কথা বলার পারফেক্ট টাইম হয়নি। কারণ কি? কারণ এই ঘটনা আরো অনেক দূর গড়াবে, আমি বিশ্বাস করি আরো অনেক দূর গড়াবে, আরো অনেক দূর গড়াক বা যাই করুক। আমি একটু প্রথমে কিছু রেফারেন্স টানতে চাই। সেটা হচ্ছে সচিবালয় এবং যমুনার সামনে অনির্দিষ্টকাল সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ। এটা মার্চ 13 তারিখ 2025-এর খবর। ওকে, ভেরি গুড। এরপরে আমরা একটি স্ক্রিনশট দেখতে পেলাম যে শাহবাগে মাদ্রাসা শিক্ষক সমাবেশে পুলিশের লাঠিচার্জ এবং জল কামান ব্যবহার। এবং সারপ্রাইজিংলি একটা জিনিস আমি দেখে খুবই অবাক হলাম, একদম অবাক হলাম। সেটা হচ্ছে যে এই সভা সমাবেশ নিষিদ্ধ করার জন্য আবার পুলিশের পক্ষ থেকে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 10ই মে 2025-এ, এবং সেখানে বলা হয়েছে যে জনশৃঙ্খলা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে মানে এই সমস্ত জায়গায় এই মানে ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, এই পার্শ্ববর্তী এলাকাগুলোতে সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সো তাহলে আমার প্রশ্ন, যে মার্চে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল যে সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ করার, সেই ঘোষণাটা কি উইথড্র করে নেওয়া হয়েছিল? যদি সেই ঘোষণা উইথড্র না করা হয়, তাহলে এই এনসিপি কর্তৃক যে যমুনায় যে ঘটনাটা ঘটলো, যে আন্দোলন হলো, সেটার পরে গিয়ে তারা যখন শাহবাগে চলে গেল, তারপরে গিয়ে আবার এই ঘোষণাটা দেওয়ার মানেটা কি? এটা কি রাষ্ট্র পরিচালিত এবং অভিনীত, এনসিপি অভিনীত একটা নাটকের অংশ? কারণ আমরা জানি যে জল কামান ব্যবহার করা হলো মাদ্রাসা শিক্ষকদেরকে। এর আগে বিভিন্ন সংগঠন যমুনার উদ্দেশ্যে যেতে চাইলে বাধা দেওয়া হয়, লাঠি পেটা করা হয়, কিন্তু এত সুন্দর একটা আন্দোলন করতে দেওয়া হলো, এনসিপিকে ট্রাক দিয়ে মঞ্চ বানাতে দেওয়া হলো, এবং খুব সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করা হলো। মানে এটা রাষ্ট্র অভিনীত বা রাষ্ট্র পরিচালিত নাটক বলে বলা যায় কি না, এটার প্রশ্ন রেখে গেলাম। আমি অনেকটাই এটা মনে করি যে এটা একটা রাষ্ট্র অভিনীত নাটক। কারণ এর পিছনে কিছু কারণও আছে। কারণ সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তোলা হয়েছিল যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা আপ টু দেম, মানে তাদের উপরে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে, তাদের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং তিনি একটা লেজও জুড়ে দিয়েছিলেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে আলোচনা করা যেতে পারে। এখন আমি একটু আরেকটা জিনিস দেখব, আমি একটু আপনাদের সাথে নিয়ে দেখব। সেটা হচ্ছে এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা উপদেষ্টা পরিষদ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণাটা আমি একটু দেখতে চাইব। সেই ঘোষণাটা 5ই সেপ্টেম্বর 2024। সেখানে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বলা হয়েছিল বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। এবং 10ই মের যে বিজ্ঞপ্তি, সেটাও ওই একই কথা,
যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সো ইটস সেম মানে রিগার্ডিং দিস আমি এই দুইটা লাইন যদি ইয়া করি তাহলে সেম, বাট একটা জিনিস যেটা করা হয়েছে যে সন্ত্রাস দমন আইনকে সংশোধন করে সেই আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং এটার ফলে আওয়ামী লীগ মানে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনও করতে পারবে না এরকম ব্যাপারটা শোনা যাচ্ছে, এবং আওয়ামী লীগের সাইবার স্পেসে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে পারবে না। কমেন্ট বা তার পক্ষে কেউ কথা বললেও তাকেও গ্রেপ্তার করা যাবে বলে বলা হচ্ছে, আমরা দেখছি। সো এই বিষয়টার সাথে আমরা একমত হব কি না এটা নিয়ে আমাদের অনেক আলাপ হতে পারে, কারণ দুইটা দিকই আছে। একটা মানুষের বা একটা রাজনৈতিক দলের মানবাধিকার বা মৌলিক অধিকার থাকতে পারে, হ্যাঁ, একটা দল কার্যক্রম চালাতে পারবে না ফেসবুকে, ইউটিউবে, বা কমেন্ট করতে পারবে না তার পক্ষে কেউ, এটা হতে পারে? এটা স্বাধীন দেশে বা এটা গণতান্ত্রিক ধারায় কি এটা হতে পারে? আমরা বিশ্বাস করি যে হতে পারে না। বাট একটা কিন্তু থেকেই যায়, সেটা হচ্ছে ইন টার্মস অফ আওয়ামী লীগকে কোনোভাবেই একদম ইন এনি কোনো কনসার্নে আওয়ামী লীগকে আর বিন্দুমাত্র রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার সুযোগ নাই। আওয়ামী লীগ একটা মাফিয়া, একটা সন্ত্রাসী, একটা গণহত্যাকারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট সংগঠন। এটা ইটস নট আ পলিটিক্যাল অর্গানাইজেশন নাও। সো একটা মাফিয়া সংগঠনকে যেভাবে ডিল করা উচিত, আমি মনে করি সরকার যে ডিলটা করেছে এটার আমি খুব বেশি মানে এটাতে দোষ দেখছি না। এবং বিচারিক প্রক্রিয়া, এখন ব্যাপার হচ্ছে যে এই বিচারিক প্রক্রিয়াটাই আমরা কি চাইবো, যে আমরা কি বিচার চাইবো নাকি আওয়ামী লীগের নিষিদ্ধতা চাইবো? এই জায়গাটায় আমাদের একটা দ্বিমত থাকতে পারে। এটার ক্ষেত্রে অনেকেই দ্বিমত করতে পারেন, আমিও এই জায়গাটায় একটু স্ট্রংলি প্রশ্ন তুলতে চাই, যে আমি বলবো যে বিচার চাই। হ্যাঁ, হতে পারে যে এই বিচারের মাধ্যমেই হয়তো বা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে, বাট আমরা ফোর্সফুলি বিচার চাইতে পারি, বাট আমরা ফোর্সফুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইতে পারি কিনা এটাও একটা প্রশ্ন। মানে আদালতের কাছে তো আর জোর করার কিছু নাই। আদালতকে আমরা চাইতে পারি, আমি যদি আদালতে ট্রায়ালে যাই, যখন রাষ্ট্রপক্ষ যদি মামলা করে তখন রাষ্ট্রপক্ষের পক্ষে যিনি আইনজীবী হিসেবে লড়বেন তিনি সব কিছু চাইতে পারেন, আওয়ামী লীগের বিচার চাইতে পারেন এবং অন্যান্য অনেক কিছুই চাইতে পারেন, নিষিদ্ধতা চাইতে পারেন। বাট আমরা এইভাবে আন্দোলন করে এটা চাইতে পারি কিনা এইটা মানে একটা প্রশ্ন। আদালতকে মানে বিচার বিভাগের স্বাধীনতা না চেয়ে আমরা আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করার জন্য বা আদালতকে চাপ প্রয়োগ করার জন্য এক জায়গায় জড়ো হতে পারি কিনা এটা নিয়ে আমাদের একটা কনসার্ন আছে, বা এটা নিয়ে একটা কনসার্ন থাকতে হয়। এখন আমি প্রথমে যে কথাটি বললাম সেই জায়গায় ফিরে যেতে চাই, যে লতার সাথে যে লতা বেঁধেছে এই বিষয়টা কেন একটু ছোট্ট করে বলি। হাসনাত আব্দুল্লাহ গেলেন যমুনায়, হাসনাত আব্দুল্লাহ ডাকলেন সবাইকে সেখানে, একদম মানে খুবই ওপেনলি, যেটা আমরা জানি যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারাই এখানে মোটামুটি লোক সাপ্লাই টাপ্লাই দেওয়ার কাজ করেছে, এবং তাদের একটা বৃহৎ অংশ ওখানে উপস্থিত ছিলেন, এবং তারা তাদের নেতারাও উচ্চ পর্যায়ের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। তো এটার পরে এই যে আন্দোলনটা হয়ে গেল, এবং আন্দোলনটা হওয়ার ফলে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসলো, এবং সেই আন্দোলনের মধ্য থেকে কিন্তু নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যাশিং করা হয়েছে, অ্যান্ড ভেরি স্পেসিফিকলি বিএনপিকে ব্যাশিং করা হয়েছে। বিএনপি এই শাহবাগে আসেননি কেন এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং সেটার জন্য উত্তরও দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে আমরা শাহবাগে কেন যাব, আমরা তো
বলে দিয়েছি, আমরা প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমরা বিচার চাই। সো অনেকাংশে বা অনেকেই বলার চেষ্টা করছেন যে বিএনপি যেটা চেয়েছিল সেটাই হয়েছে, বিএনপি বিচার চেয়েছে, সো আইসিটি আইন সংশোধন করে সেই আইনের অনুযায়ী রাজনৈতিক দলকে বিচার করা যাবে, সেইভাবেই যদি রাজনৈতিক দলকে বিচার করা হয়, সেই বিষয়টা আসলেই বিএনপি চেয়েছিল, তারা আওয়ামী লীগের বিচার চেয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে এই আন্দোলন শেষ হওয়ার পরে বা আন্দোলনের মধ্যবর্তী কিছু ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের কিছু মানে মুক্তিকামী গণতন্ত্রকামী বাংলাদেশপন্থী মানুষকে কষ্ট দিয়েছে। প্রথমত জাতীয় সঙ্গীত কে মানে বন্ধ করতে বলা হয়েছিল এবং গোলাম আজমের বাংলায় মানে আওয়ামী লীগের ঠাঁই নাই, এই ধরনের কিছু স্লোগান দেওয়া হয়েছিল। এটার কারণে আসলে কিছু অংশ ফুঁসে উঠেছে, কিছু অংশ এইটার কারণে ক্ষোভ গ্রস্ত হয়েছে এবং সাথে সাথে আবার একটা গ্রুপ বিএনপি ভুয়া এই স্লোগান তুলেছে এবং একটা অংশ বিএনপিকেও নিষিদ্ধ চাই এই আওয়াজ তুলেছে। এর মধ্যেই সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটি পোস্ট করেছেন। তার সেই পোস্টের ফলে মানে এটা তো পুরো দেশ আসলে কেঁপে উঠেছে। মাহফুজ আলমের সেই পোস্ট এবং তার পোস্টের পরবর্তী বিভিন্ন কমেন্ট এবং কমেন্টে তাকে যেভাবে ব্যাশিং করা হয়েছে, ব্যাশিং না আমি বলবো যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মাহফুজ আলম তার পোস্টে বলেছিলেন যে আসলে এই ৭১-এর প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে মানে আমাদেরকে পরিষ্কার করতে হবে, মোটামুটি ক্ষমা চাইতে হবে, এরকম একটা বিষয় তিনি বলেছিলেন যে ৭১-এর প্রশ্ন মীমাংসা করতে হবে, যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। তার পরবর্তীতে আবার মুজিববাদী বামদেরও ক্ষমা নাই। মানে এই জায়গায় তিনি মুজিববাদী বিষয়টা স্পষ্ট করলেও পাকিস্তান পন্থা বলতে কাদেরকে বুঝিয়েছেন সেটা স্পষ্ট না করেননি, বাট সেটা স্পষ্ট না করলেও কাদেরকে বলেছেন সেটা তারা নিজেরাই আসলে দায় স্বীকার করে নিয়েছেন যে আমাদেরকে বলেছে। আমি জামায়াতের একজন লিডার নূর মোহাম্মদ, তিনি একদম সরাসরি হাত পা প্লাস্টার করে দেব, চ্যালেঞ্জ নেবেন, এইভাবে মাহফুজ আলমকে চ্যালেঞ্জ করেছেন। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং। এবং আজকে সকালে এনসিপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে এনসিপির অবস্থান পরিষ্কার করা হয়েছে। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী যারা বিভিন্ন দলমত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সেখানে সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগ্রাম বিরোধী যে স্লোগান উঠেছে তা জুলাই পরবর্তী সময়ে সাম্প্রতিক আন্দোলনে জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটেছে। এবং এখানে 1971-এর বিষয়েও অনেক স্পষ্টভাবে বলা হয়েছে যারা 1971 সালে জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং তাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ঐক্যকে সুদৃঢ় করবে। ভেরি ইন্টারেস্টিং। মানে এটা মানে আসলেই ইন্টারেস্টিং। এবং আরো কয়েকজন যেমন আব্দুল কাদের, তিনি লিখেছেন রাজাকারকে রাজাকার বলার স্বাধীনতা চাই। মাহিন সরকার লিখেছেন ব্যথার স্থানে দিলে ব্যথা, গালাগালিতে হবে কথা। এবং সরকারের আরো একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াও একটা পোস্টের মাধ্যমে তিনি বলেছেন যে মানে দিল্লির দাসত্ব পিন্ডির গোলামি ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, আবার ওয়াশিংটন ডিসির গোলামি করার জন্য নয়। সো মানে সবকিছু মিলিয়ে মানে কেমন যেন তালগোল পাকিয়ে গেল সবকিছু। মানে এই যে আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়ার পরেই একটা সাইড থেকে বিএনপিকে অ্যাটাক করার চেষ্টা করা হলো, আর একটা সাইড থেকে জামায়াতকে
এইভাবে স্পষ্টভাবে একদম অ্যাটাক করার চেষ্টা করা হলো, স্বাধীনতার প্রশ্নটা সামনে আনা হলো, এটাকে আমি বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ঝুঁকি হিসেবে দেখছি। এটাতে খুব বেশি আনন্দিত কারো হওয়ার সুযোগ নাই, কারণ এরপরে আরো অনেক প্রশ্ন আসতে পারে, যেটাতে যারা এখন খুশি হচ্ছেন তারা বেজার হয়ে যেতে পারেন। সো ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল। আমার কাছে এই সব কিছুকেই একটা মোটা দাগে একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে হচ্ছে, যে এই অবস্থায় আসলে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা বা আমাদের যে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার যে আমাদের লিপ্সা বা আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকুই কি বেহাত হয়ে যায় কিনা, মানে সবকিছু মিলিয়ে আসলে দেশকে বিশৃঙ্খল করতে পারলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বিএনপিকে একদিক দিয়ে কেউ অ্যাটাক করলো, এবং মানে জামায়াত ইসলামকে কেউ একদিক দিয়ে অ্যাটাক করলো, এবং পাশাপাশি মাহফুজ আলমের পোস্ট দেওয়ার কারণে মাহফুজ আলমের নামে গরু জবাই দেওয়া, মানে মাহফুজ আলমকেই জবাই দেওয়া হয়েছে এবং তাকে জবাই করার হুমকি দেওয়া, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো আমি মোটা দাগে খুব ভালো চোখে দেখছি না। আমি মনে করছি যে এই বিষয়গুলোর মাঝে আমাদেরকে খুব শক্তভাবে এই বিষয়গুলোকে অবলোকন করা উচিত। এই বিষয়গুলোর এখনই পক্ষে বিপক্ষে গিয়ে আসলে কথা বলাটা খুব বেশি আমি সমীচীন দেখছি না। বাট এইভাবে যে মানুষকে জবাই করে দেওয়ার হুমকি দেওয়া, মানুষের নামে গরু জবাই দেওয়া, এই বিষয়গুলোকে আমি খুব ভালো চোখে দেখছি না। এবং ফাইনালি যে বিষয়টা নিয়ে ফাইনালি কথা বলবো, দুইটা বিষয়। একটা হচ্ছে যে মাহফুজ আলম তিনি ফোকাসে কোচিং করেছিলেন, সেই ফোকাসে কোচিং করার ফলে তিনি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে ফোকাস থেকে তাকে ল্যাপটপ গিফট করা হয়, এবং সেটা শিবিরের লোকেরা এখন ফলাওভাবে প্রচার করছে। খুবই মানে জঘন্য টাইপের পলিটিক্যাল পলিসি। এবং মানে একজন অধ্যাপক ডক্টর নাভিন মুর্শিদ তিনি একটা প্রশ্ন তুলেছেন যে যদি সহিংসতার কারণে আওয়ামী লীগকে ব্যান করার একটা লেজিটিমেসি আসে, তাহলে তো জামায়াতে ইসলামকেও ব্যান করতে হবে, তাদের থেকে তো বেশি সহিংসতা কেউ করে নাই। সো মানে আই এম কনফার্ম যে দেশ আসলেই একটা মানে অস্থিরতার দিকে যাচ্ছে। এবং আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আলোচনা না করলেই নয় এবং এর মাধ্যমে শেষ করতে চাচ্ছি। একজন মানুষ ঘুমাতে গিয়ে, একজন মানুষ টয়লেটে গিয়ে, একজন মানুষ ইউরিনালে দাঁড়িয়ে, একজন মানুষ রাস্তার ডাস্টবিনের সামনে ময়লা খুঁজতে খুঁজতে সব জায়গাতেই বিএনপি খোঁজে। আমি একটা থাম্বনেইল দেখাচ্ছি, যিনি ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ভিডিও পাবলিশ করেছেন, শেষ পর্যন্ত নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। কোনায় আবার তিনি লিখেছেন কিন্তু বিএনপি কই। দেখেন এই যে মানে মানে একটা দলকে আরেকটা দলের সাথে তুলনা করার যে চেষ্টা, এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার একটা ছবি, যাও পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু সেই থাম্বনেইলে বিএনপির 3 জন সিনিয়র নেতার ছবি। নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, এখানে বিএনপির 3 সিনিয়র নেতার ছবি, মানে ব্যাপারটা মানে গোলমেলে লাগছে। এবং তিনি একটা ফেসবুক পোস্টেও বলছেন যে ওয়াকারুজ্জামান নাকি মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠেকাতে চেয়েছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠেকাতে চেয়েছে ফোন দিয়ে বেশ কয়েকবার উপদেষ্টা পরিষদের মিটিংয়ের সময়। আপনি এত কিছু জানেন, ভালো কথা, আমি মানে কিন্তু আমার দুঃখ একটা জায়গায় যে দাদা আপনি যে এত কিছু জানেন, এই এত কিছু প্রচার করেন, এগুলোর কোনো প্রমাণ কেন দেন না? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ফোন করেছে, সেটা কি আপনাকে কনফারেন্সে রেখে করেছে? আপনাকে যদি কনফারেন্সে রেখে করে থাকে, তাহলে তো আপনার কাছে ফোন রেকর্ডিংটা আছে, সেটা পাবলিশ করুন। এইভাবে মানে একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিসকে ঢুকিয়ে দেওয়া, মানে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেই যে এনসিপি এবং ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, তারা যে আরেকটা দলের উপরে প্রশ্ন তুলছে, দাদা এই বিষয়টা কি আপনার কষ্ট লাগছে? এইটাকে আপনি মানে
মানে ভিন্ন দিকে ঘোরানোর জন্যই কি এখন আবার বিএনপির দিকে মানে ছড়ি ঘোরাচ্ছেন নাকি, বিএনপির দিকে স্টিয়ারিং ঘোরাতে চাচ্ছেন নাকি? সো এটা আপনার অনেক পুরাতন টেকনিক আমি জানি, এবং আপনি এটাই করে যাবেন। কিন্তু আদতে আপনি যে ভিডিওটা লাস্ট করেছেন যে বিএনপি ডুববে, আসলে বিএনপি ডুববে না। কারণ বিএনপি এই আজকে যাদেরকে নিষিদ্ধ করলেন, আপনারা নিষিদ্ধ করার জন্য লড়াই করলেন, অবশ্যই আপনার নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। আপনি টাকা টোকা অ্যারেঞ্জ করার দায়িত্ব নিয়েছেন জিয়াফতের, দেখলাম। সো একটা জিনিস মনে রাখবেন যে এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচার খুনি, তারাও কিন্তু বিএনপির কিছুই করতে পারে নাই। বিএনপি আজও গণমানুষের দল, আজও বিএনপির একটা ওয়ার্ড কমিটির মিটিং ডাকলে, ওয়ার্ড কমিটির মিছিল ডাকলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। এটা বিএনপির প্রতি মানুষের কমিটমেন্ট, মানুষের প্রতি বিএনপির কমিটমেন্ট, এটা বিএনপির প্রতি মানুষের আস্থা। ধন্যবাদ।